হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের যারা ফাইনাল পরীক্ষা দেবে, অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট দেবে, সেই থার্ড ইউনিট টেস্টের জন্য আমি ষষ্ঠ শ্রেণী ইতিহাসের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো থাক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 265 নম্বর পেজের সেট নাম্বার 5। স্কুলের নাম হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল এইচএস। এই স্কুলের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আলোচনা করছি। একে দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল গঙ্গা, সরস্বতী, সিন্ধু, যমুনা। সঠিক উত্তরটি অপশন সিতে সিন্ধু। পরবর্তী বৈদিক সমাজে সব থেকে খারাপ প্রভাব পড়েছিল শূদ্রদের, বৈশ্যদের, ক্ষত্রিয়দের, ব্রাহ্মণদের উপর। সঠিক উত্তরটি অপশন এতে শূদ্রদের উপর। তারপরে 3 নম্বর প্রশ্ন, রাজস্থানের ভরতপুর ছিল একটি বিখ্যাত উপাসনাস্থল, মেগালিথ কেন্দ্র, সিটাডেল কেন্দ্র, সমাধি ক্ষেত্র। সঠিক উত্তরটি অপশন বিতে মেগালিথ কেন্দ্র। পরের প্রশ্ন, জৈন ধর্ম অনুযায়ী মোট তীর্থঙ্কর ছিলেন 14 জন, 22 জন, 24 জন, 34 জন। সঠিক উত্তরটি হল অপশন সিতে 24 জন। পরের প্রশ্ন, মহাবীরের সঙ্গে গৌতম বুদ্ধের একটি মিল হল তারা দুজনে কঠোর তপস্যার উপর জোর দিয়েছিলেন। তারা দুজনেই ধর্ম প্রচারের উপর জোর দিয়েছিলেন। তারা দুজনেই ভিন্ন পরিবারের মানুষ ছিলেন। তারা দুজনে মধ্যপন্থার কথা বলেছিলেন। সঠিক উত্তরটি অপশন এতে তারা দুজনে কঠোর তপস্যার উপর জোর দিয়েছিলেন। 6 নম্বর প্রশ্ন, অশোকের শাসনকাল ছিল প্রায় 2 দশক, 3 দশক, 4 দশক, 5 দশক। সঠিক উত্তরটি হল অপশন সিতে 4 দশক। 7 নম্বর প্রশ্ন, শুঙ্গদের একজন প্রধান শাসক ছিলেন অগ্নিমিত্র, আলেকজান্ডার, ধনানন্দ, চন্দ্রগুপ্ত। সঠিক উত্তরটি হল অপশন এতে অগ্নিমিত্র। তারপরে 8 নম্বর প্রশ্ন, দিনার ও সুবর্ণ হল রৌপ্যমুদ্রা, তাম্রমুদ্রা, ব্রোঞ্জ মুদ্রা, স্বর্ণমুদ্রা। সঠিক উত্তরটি হল অপশন ডিতে স্বর্ণমুদ্রা। 9 নম্বর প্রশ্ন, বারাণসী ও মথুরা বিখ্যাত ছিল দামি কাপড় তৈরির জন্য, কাচের জিনিসপত্র তৈরির জন্য, অলঙ্কার শিল্পের জন্য, কাঁসার বাসনপত্র তৈরির জন্য। সঠিক উত্তরটি হল অপশন এতে দামি কাপড় তৈরির জন্য। 10 নম্বর প্রশ্ন, মহাভাষ্য নামক ব্যাকরণ বইটি লেখক পাণিনি, ভাস, অশ্বঘোষ, পতঞ্জলি। সঠিক উত্তরটি হল অপশন ডিতে পতঞ্জলি। 11 নম্বর প্রশ্ন, মৃচ্ছকটিম নাটকের রচয়িতা বিশাখা দত্ত, হর্ষবর্ধন, শূদ্রক, ভর্তৃহরি। সঠিক উত্তরটি হল অপশন সিতে শূদ্রক। 12 নম্বর প্রশ্ন, ব্রহ্মগুপ্তের লেখা একটি বই হল সূর্য সিদ্ধান্ত, ব্রহ্ম সিদ্ধান্ত, পঞ্চ সিদ্ধান্তিকা, আর্যভট্টীয়। সঠিক উত্তর অপশন সিতে পঞ্চ সিদ্ধান্তিকা। না সরি, একটু ভুল হয়ে গেছে, এটা ঠিক নয়, ভুল হয়ে গেছে। অপশন বিতে ব্রহ্ম সিদ্ধান্ত, ব্রহ্মগুপ্তের ব্রহ্ম সিদ্ধান্ত, ব্রহ্ম সিদ্ধান্ত। তারপর রয়েছে 13 নম্বরে, মিশরের শাসক টলেমি ডায়োনিসিয়াসকে দুধ হিসেবে পাঠিয়েছিলেন মৌর্যদের কাছে, গ্রিকদের কাছে, পল্লবদের কাছে, কুষাণদের কাছে। সঠিক উত্তরটি অপশন এতে মৌর্যদের কাছে। 14 নম্বর প্রশ্ন, পশ্চিম উপকূলের সেরা বন্দর ছিল কল্যাণ, বিশাখাপত্তনম, কাবেরীপট্টনম, ভিগুগচ্ছ। সঠিক উত্তরটি অপশন ডিতে ভিগুগচ্ছ। 2 থেকে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। 1 নম্বর, রন্তিন কাদের বলা হতো? উত্তর, বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রন্তিন বলা হতো। রন্তিনের ধারণা থেকে পরবর্তীকালে মন্ত্রীর ধারণা এসেছে। 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপত্রীর নাম কি ছিল? অশোক। তারপরে 3 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত শাসকের সময় থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয়? প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের শাসকের সময় থেকে, প্রথম চন্দ্রগুপ্তের গুপ্ত শাসক কোন গুপ্ত শাসকের প্রথম চন্দ্রগুপ্ত শাসকের সময় থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয়। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, সহস্রচরিত কে রচনা করেন? বাণভট্ট। 5 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যের কালো মাটিতে কিসের চাষ বেশি হয়? কার্পাস বা তুলোর চাষ ভালো হয়? তুলোর চাষ ভালো হয়।
ছ নম্বরে তামিল সাহিত্যের একটি মহাকাব্যের নাম লেখো। কুলামণি কি বললাম? কুলামণি। তারপরে হচ্ছে 7 নম্বরে মৌর্য শিল্প মূলত কাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল? উত্তরটি হলো অশোকের। তারপরে হচ্ছে 8 নম্বরে পার্সিপোলিস নগরী কে ধ্বংস করেন? উত্তরটি হলো আলেকজান্ডার। তারপরে 3 দাগে বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো, যে কোনো 4টি। 1 নম্বরে রাজসুই, অশ্বমেধ, সমাবর্তন, বাজপেয়। সঠিক উত্তরটি হলো সমাবর্তন। 2 নম্বর পাটলিপুত্র পাবা বৈশালী রাজগৃহ। এখানে এটা ভুল হয়েছে, এখানে হবে রাজগৃহ হবে, রাজগৃহ। 3 নম্বর চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, মেগাস্থিনিস ঠিক লেখা আছে, মেগাস্থিনিস ঠিক আছে। মাদুর, পশম, সুতি, রসম, এটা হচ্ছে এখানে মাদুরটা ঠিক আছে। তারপরে এটা মাদুর হবে, এটা হচ্ছে মেগাস্থিনিস হবে, রাজগৃহ হবে, সমাবর্তন হবে। মুদ্রা, অঘোষ, অমরকোষ, রত্নাবলী, দেবী, চন্দ্রগুপ্তম। এখানে সঠিক উত্তর হবে অমরকোষ হবে, অমরকোষ। এরপরে 4 দাগে লক্ষ্য করো, কস্তমের সঙ্গে খস্ত মিলাও। দেওঘরের সঙ্গে সিতে হচ্ছে 10 অবতার মন্দির। চরক সংহিতার সঙ্গে ডিতে হবে চিকিৎসাশাস্ত্র। আয়ল প্রশস্তি এতে হবে রবিকীর্তি। সেলিউকাস নিকটের বি হবে আলেকজান্ডারের সেনাপতি। এরপরে 5 দাগের 2-3টি বাক্য উত্তর দাও, যে কোনো 6টি। বেদের অপর নাম শ্রুতি কেন? উত্তর, বেদ শুধুমাত্র শুনে শুনে মনে রাখার কারণ হলো লিপি না থাকা। প্রত্নতাত্ত্বিকরা বৈদিক যুগের কোনো লিপির খোঁজ পাননি, অর্থাৎ বৈদিক যুগে কোনো কিছু লিখিত ছিল না। শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। গুরু তার শিষ্যদের মুখে মুখে যা শিক্ষা দেন, শিষ্যদের তা শুনে শুনে মুখস্থ করতে হতো। মুখস্থ করার উপর জোর দেওয়া। বৈদিক যুগের শিক্ষায় সম্পূর্ণভাবে মুখস্থ ও সঠিক উচ্চারণের উপর বিশেষ জোর দেওয়া হতো। বৈদিক যুগে 2 জন উল্লেখযোগ্য দেবীর নাম লেখো। উষা, পৃথিবী। 2 নম্বর প্রশ্ন, দ্বাদশ অঙ্গ কি? উত্তর, দ্বাদশ অঙ্গ হল জৈনদের ধর্মগ্রন্থ। জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে ভাগ করা ছিল। এর একটি ভাগকে অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টি বা দ্বাদশ ভাগ বা অঙ্গকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয়। 3 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? উত্তরটি হল সিমুক। এখানে সিমুক। তার আমলে কোন কোন অঞ্চলে সাতবাহন শাসন ছিল? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। তবে 4 নম্বর প্রশ্ন, মৌর্য আমলে পুরুষ ও নারীরা কি ধরনের পোশাক ব্যবহার করতেন? মৌর্য আমলে পুরুষদের পোশাক, মৌর্য আমলে পুরুষরা আজকের মতো সুতি চাদর পরত। রাজ পরিবার ও ধনী পরিবারের পুরুষরা দামি পোশাক পরতেন। পুরুষদের অনেক মাথায় পাগড়ি পরত। মৌর্য আমলে নারীদের পোশাক অলঙ্কার। মৌর্য আমলে মহিলারা শাড়ি, চাদর বা ওড়না ব্যবহার করত। ধনী ও রাজ পরিবারের মহিলারা দামি পোশাক পরত, তারা দামি পাথর ও সোনার গয়না পরত। কুষাণ আমলে ধনী মানুষদের অবসর কাটানোর উপায় কি ছিল? উত্তর, কুষাণ আমলে মানুষের অবসর সময় কাটানোর নানা উপায় ছিল। বিভিন্ন সময়ে নাচ, গান ও অভিনয়ের আসর বসত। রথের দৌড়, পাশা খেলা, শিকার, কুস্তি প্রভৃতি ছিল রাজপরিবারের ও ধনী ব্যক্তিদের অবসর সময় কাটানোর বিষয়। বছরের বিভিন্ন সময় উৎসব ও মেলা হতো। এক শ্রেণীর লোক বিভিন্ন লোকালয়ে ঘুরে ঘুরে জাদুর খেলা ও দড়ির খেলা দেখে মানুষকে আনন্দ দিত। 6 নম্বর প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা কি? উত্তর, গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে অনেক জমি ব্রাহ্মণ, মন্দির বা বৌদ্ধ বিহারকে দান করা হতো। এই দান করা জমিগুলি রাজস্ব বা কর আদায়ের আওতায় পড়ত না। গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্য জমিদারকে অগ্রহার ব্যবস্থা বলা হয়। ব্রাহ্মণরা সাধারণভাবে পারিবারিক পদ্ধতিতে এই জমি ভোগ দখল করতেন।
এইসব জমিগুলি নিষ্কর হলেও রাজা কোনো কারণে ব্রাহ্মণদের প্রতি অসন্তুষ্ট হলে দান করা জমি ফেরত নিতে পারতেন। উত্তর, গুহাবাস ছিল মূলত সন্ন্যাসীদের বাসস্থান। গুহাবাস কৃত্রিমভাবে বানানো হতো। প্রথমে পাহাড় কেটে গুহা তৈরি করা হতো। সেই গুহাগুলির ভিতরে মানুষ বাস করত বলে এগুলিকে গুহাবাস বলা হয়। সম্রাট অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাটগণ অনেকেই গুহাবাস তৈরি করেছিলেন। এই গুহাবাসগুলিতে আজীবিক সন্ন্যাসীরা বসবাস করত। কুষাণরা কোন কোন দেবতার উপাসনা করতেন? তাদের মুদ্রায় কোন কোন দেবীর মূর্তি খোদিত ছিল? শিব ও বুদ্ধের। শিব ও বুদ্ধের। 4-5টি বাক্যের মধ্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক সম্বন্ধে কি জানা যায়? উপনয়ন সনাতন ধর্মাবলম্বীদের বৈদিক ও শাস্ত্রীয় অনুষ্ঠান। এটি হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থে ষোড়শ সংস্কারের একাদশ সংস্কার। এটির মাধ্যমে সনাতনী বালকেরা গায়ত্রী মন্ত্র সংস্কারে দীক্ষিত হয় এবং বৈদিক শাস্ত্র অনুসারে সংস্কারী বালকদের বৈদিক শিক্ষা দীক্ষা আরম্ভকালীন গুরুত্বপূর্ণ সংস্কার অনুষ্ঠান। সনাতনী ধর্মীয় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বর্ণের জন্য উপনয়নের ন্যূনতম বয়স যথাক্রমে 7, 13, 17 বছর, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 21 অথবা 26 বছর, 24 বছর বয়স। উপনয়নকালে বালকদের বৈদিক মন্ত্রপদের শিক্ষা দেওয়া হয়। মনুস্মৃতি অনুযায়ী এরপর তার ব্রহ্মচারী হওয়ার যোগ্যতা অর্জন করে এবং বাঙালি হিন্দু সমাজে উপনয়ন সংস্কার শুধু ব্রাহ্মণদের মধ্যে লক্ষ্য করা যায়। তবে ব্রহ্মপুরাণ অনুযায়ী শূদ্র সংস্কার আগম জ্ঞান হলে সম্পন্ন হলে দ্বিজ হতে পারে। উপনয়ন অনুষ্ঠান শরীরে যজ্ঞোপবীত বা উপবীত ধারণ করে। উপবীত প্রকৃতপক্ষে 3টি পবিত্র সুতো, যা দেবী সরস্বতী, গায়ত্রী ও সাবিত্রীর প্রতীক। উপবীত ধারণের সময় উপবীতধারী গায়ত্রী মন্ত্র শিক্ষা করে। উপনয়নের পর ব্রাহ্মণ ও ক্ষত্রিয় ও বৈশ্যদের দ্বিজ বলা হয়। দ্বিজ শব্দের অর্থ দ্বিতীয়বার জন্ম। বৈদিক শাস্ত্র অনুযায়ী প্রথমবার ব্যক্তির জন্ম হয় মাতৃগর্ভতে এবং দ্বিতীয়বার জন্ম ব্যক্তির সৎ সংস্কার ধারণ করে। আয়ুর্বেদিক ব্রাহ্মণজন যখন অধ্যয়ন ও ব্রহ্মচর্য শেষ করে বৈধ জীবনে প্রবেশ করে তখন আরেকবার উপনয়ন করে এবং দ্বিজ হয়। এই উপনয়ন বিবাহের সময় হয়ে থাকে। প্রাচীনকালে উপনয়ন সংস্কার পশ্চাৎ কুলগুরু আচার্য ব্রহ্মচারী বালকদের গুরুকুলে নিয়ে যেতেন এবং পরিবারের পরম্পরা অনুযায়ী বালকদেরকে কোনো এক বেদের কোনো এক নির্দিষ্ট শাখার স্বস্বর শিক্ষা দেওয়া হতো। তার সাথে বিভিন্ন শাস্ত্রের শিক্ষা দেওয়া হতো। ভারতে বিভিন্ন বহির্গত আক্রান্তদের শাসনকালে গুরুকুল ও গুরুশিষ্য পরস্পর বিনষ্ট হয়ে যায়। ফলস্বরূপ বহু জ্ঞান লুপ্তপ্রায় হয়ে যায়, যার কারণে সমাজে বহু ভুল ধারণাদি ঘর করে। অথবা বৌদ্ধ ধর্মের ত্রিপিটক বা ত্রিপিটক কি? উত্তর, ত্রিপিটক হল বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। সূত্র পিটক, বিনয় পিটক ও অভিধম্ম পিটক, এই 3টি ভাগ নিয়ে ত্রিপিটক গঠিত। পিটক মানে ঝুড়ি। এই 3টি সংকলনকে 3টি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। সূত্র পিটক হল গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশ সংকলন। বিনয় পিটক হল বৌদ্ধ সংঘে বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় নিয়মগুলির সংকলন। অভিধম্ম পিটক হল গৌতম বুদ্ধের প্রধান কয়েকটি উপদেশের আলোচনা। মূল ত্রিপিটক পালি ভাষায় লেখা। সাম্রাজ্য বলতে কি বোঝায়? যিনি সাম্রাজ্য শাসন করেন তাকে সম্রাট বলা হয়। সম্রাট শব্দের আবিধানিক অর্থ অনেক রাজ্যের বা রাষ্ট্রের প্রধান শাসক। সম্রাট মানে বড় রাজা। তিনি রাজাদের রাজা বা রাজাধিরাজ। তাই পুরুষ হলে সম্রাট এবং নারী হলে সম্রাজ্ঞী বলা হয়। সাম্রাজ্য বলতে বোঝায় কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড় শাসন রেখা। কোনো রাজার অধীন অনেক রাজ্য নিয়ে সাম্রাজ্য গঠিত হয়। কোনো একজন রাজা অন্য রাজ্য দখল করলে তার অধীনে বড় এলাকা বা সাম্রাজ্য গড়ে ওঠে। সম্রাট কথার অর্থ কি? সম্রাট কথার অর্থ হল রাজা। অথবা মৌর্যদের সেনাবাহিনীর পরিচয় দাও। উত্তর, মৌর্য সম্রাটদের বিরাট সেনাবাহিনী ছিল। এই সেনাবাহিনীতে হাতি, ঘোড়া, রথ, নৌকা প্রভৃতির ব্যবহার হতো। সেই সঙ্গে ছিল পদাতিক সেনা, যারা পায়ে হেঁটে যুদ্ধ করত। বিশাল মৌর্য সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য বিশাল বাহিনীর দরকার ছিল। 3 প্রশ্ন, প্রথম নগরায়ণ হরপ্পা, দ্বিতীয় নগরায়ণ মহাজনপদের মধ্যে কোন ধরনের পার্থক্য তোমার চোখে পড়ে? প্রাচীন ভারতে হরপ্পা সভ্যতায় যে নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরায়ণ বলা হয়। আবার মহাজনপদের যুগে যে নগর সভ্যতা গড়ে উঠেছিল তাকে দ্বিতীয় নগরায়ণ বলা হয়। প্রথম নগরায়ণ হরপ্পা ও দ্বিতীয় নগরায়ণের মধ্যে পার্থক্য:
এলাকার প্রথম নগরায়ণ হয়েছিল মূলত পশ্চিম ভারতে বিশুদ্ধ সিন্ধু নদীর উপত্যকায়, দ্বিতীয় নগরায়ণ হয়েছিল মূলত উত্তর ভারতে বিশুদ্ধ গঙ্গা নদীর উপত্যকায়। সময়কাল প্রথম নগরায়ণ হয়েছিল খ্রিস্টপূর্ব 3000 অব্দ নাগাদ, দ্বিতীয় নগরায়ণ হয়েছিল খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ। নাগরিক বৈশিষ্ট্য: প্রথম নগরায়ণ নগরগুলি ছিল পোড়া ও রোদে শুকনো ইট দিয়ে তৈরি, দ্বিতীয় নগরায়ণ নগরগুলি পাথর, মাটি ও ইট দিয়ে তৈরি। অথবা সুয়ান জাং ভারতের প্রকৃতির কি রকম বর্ণনা দিয়েছেন? সুয়ান জাং ছিলেন চীন দেশের পর্যটক। সুয়ান জাং বা ইউএন সাং হর্ষবর্ধন রাজত্ব ভারতে এসেছিলেন। তিনি ভারতবর্ষকে ইন্তু বলে অভিহিত করেছেন। রাজ্য ও রাজা: সুয়ান জাং বলেছেন, ইন্তুতে 80টি রাজ্য আছে। প্রত্যেক রাজ্যের রাজা থাকলেও তারা ছিলেন সম্রাটের খুব অনুগত। রাজা জনগণের সুখ সুবিধার কথা ভাবতেন। আবহাওয়া: সুয়ান জাং বলেছেন, ইন্তু মূলত গরমের দেশ, তবে এখানে নিয়মিত বৃষ্টি হয়। উত্তর ও পূর্ব অঞ্চলে মাটি খুবই উর্বর এবং দক্ষিণ অঞ্চলে ছিল জঙ্গলে ঢাকা। এখানের প্রধান ফসল হল ধান ও গম। শহর ও গ্রাম: তিনি বলেছেন, গ্রামের বাড়িগুলির দেওয়াল ও মেঝে মাটি দিয়ে তৈরি, শহরে বাড়িগুলি ইট বালি দিয়ে তৈরি। বাড়ির বারান্দা তৈরি হতো কাঠ দিয়ে, বাড়িগুলির দেওয়াল ও মেঝে ছিল মাটির। জনগণের মধ্যে জাতিভেদ ছিল। শিক্ষা কেন্দ্র হিসেবে তক্ষশিলা বিখ্যাত এটার কারণ কি? উত্তর: তক্ষশিলা ছিল গান্ধার মহাজনপদের রাজধানী। তক্ষশিলার বহু দেশি বিদেশি পণ্ডিত মানুষের আনাগোনা ছিল, ফলে তক্ষশিলা বৌদ্ধ ধর্মের শিক্ষাকেন্দ্র হিসেবে বিখ্যাত হয়ে উঠেছিল। তক্ষশিলা মহাবীরের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তক্ষশিলা শিক্ষা: তক্ষশিলা মহাবীরের উচ্চশিক্ষা লাভ করার জন্য বিভিন্ন অঞ্চলের ছাত্র এখানে আসত। শিক্ষার্থী বয়স: এখানে 16 থেকে 20 বছর বয়সে ছাত্ররা ভর্তি হতো। শিক্ষাকাল: এখানে মোটামুটি 8 বছর লেখাপড়া করতে হতো। লেখাপড়ার মান ছিল বেশ উন্নত। পরীক্ষা ব্যবস্থা: এখানে লিখিত পরীক্ষা হতো না, পরীক্ষার পদ্ধতি ছিল সহজ। বিখ্যাত ছাত্র: তক্ষশিলা মহাবীরের বিখ্যাত ছাত্র ছিলেন জীবক, পাণিনি ও চরক। অথবা তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন? তামিল ভাষায় সঙ্গম শব্দের অর্থ সম্মেলন বা এক জায়গায় জড়ো হওয়া। দক্ষিণ ভারতের মাদুরাই নগরীতে 3টি তামিল সাহিত্য সম্মেলন হয়েছিল। এর ফলে তামিল সাহিত্যের বিকাশ হয়েছিল, তাই তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্যও বলা হয়। প্রাচীন ভারতের উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে পড়াশোনা কি ভূমিকা ছিল বলে তোমার মনে হয়? উত্তর: প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিভিন্নভাবে ঘটলেও পড়াশোনা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পড়াশোনার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ: বিভিন্ন অঞ্চল থেকে পড়াশোনার জন্য যারা ভারতে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন ফাসিয়ান ও সুয়ান জাং। ফাসিয়ান 399 খ্রিস্টাব্দে 5 জন সন্ন্যাসী সহ তিনি ভারতে আসেন। ভারতের বহু অঞ্চলে ঘুরে তিনি পাটলিপুত্রে বৌদ্ধ ধর্ম ও সাহিত্য বিষয়ে পড়াশোনা করেন। সুয়ান জাং 630 খ্রিস্টাব্দে বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনার জন্য ভারতে আসেন। সুয়ান জাং তিনি ভারতের বিভিন্ন অঞ্চলে ঘোরেন ও নালন্দা মহাবীরের পণ্ডিত শিলভদ্রের কাছে পড়াশোনা করেন। তাছাড়া ভারত থেকে পড়াশোনার জন্য চীনে গিয়েছিলেন পণ্ডিত পরমার্থ কুমারজি প্রমুখ পণ্ডিত। অথবা টিকা লেখো গান্ধার শিল্প। উত্তর: কুষাণ যুগে গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে যে শিল্পের উদ্ভব ঘটেছিল তাকে গান্ধার শিল্প বলা হয়। খ্রিস্টীয় 1ম ও 4র্থ শতকে এই শিল্প বিকাশ লাভ করে। গান্ধার শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হল বুদ্ধমূর্তি। পদ্মাসনের ভঙ্গিতে সিংহাসনে উপবিষ্ট ধ্যানরত, অর্ধ নির্মিলিত নয়ন, নাসিকাগ্রের নিবদ্ধ দৃষ্টি, অবয়ব সম্পন্ন বুদ্ধের মূর্তি গান্ধারের পর ভারতে অন্য কোন স্থানে অনুষ্ঠিত হয়নি। বুদ্ধের পাশাপাশি গরুড় ও যক্ষের মূর্তিও গান্ধার শিল্পে দেখা যায়। গান্ধারের মূর্তি নির্মাণ চুন, বালি, পাথর, পোড়ামাটি, মাটি, প্লাস্টার ও প্যারিস, সোনালী বা অন্য কোনো রঙের গাঢ় প্রলেপ ব্যবহার করা হতো। 7 দাগে 8-10টি বাক্যের মধ্যে উত্তর দেওয়ার বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে হর্ষবর্ধন শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। উত্তর: হর্ষবর্ধন যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন সেই শাসন ব্যবস্থার প্রধান ছিলেন হর্ষবর্ধন নিজে। তাকে সাহায্য করত মন্ত্রী পরিষদ ও অমর্ত্য নামের কর্মচারী। হর্ষবর্ধনের সাম্রাজ্য কয়েকটি প্রদেশ বা ভুক্তিতে বিভক্ত ছিল। প্রতিটি প্রদেশের জেলায় বিভক্ত ছিল এবং শাসন ব্যবস্থা সবচেয়ে নিচে ছিল গ্রাম। হর্ষবর্ধন উৎপন্ন ফসলের 1/6 অংশ রাজস্ব হিসেবে আদায় করতেন। অথবা কলিঙ্গ যুদ্ধের সঙ্গে অশোকের ধর্মের কি সম্পর্ক? ধর্ম তার শাসনকে কতটা প্রভাবিত করেছিল? সম্রাট অশোক যুদ্ধে কলিঙ্গ রাজ্যকে হারিয়ে দিয়েছিলেন। এই যুদ্ধে তার প্রায় 1 লক্ষ লোক মারা গিয়েছিল, যা থেকে অশোক শোকে বিহ্বল হয়ে পড়েন এবং চিরকালের জন্য যুদ্ধ করা ছেড়ে দেন। তিনি হিংসার বদলে শান্তি নীতি গ্রহণ করেন ও সাম্রাজ্যের সব জায়গায় ধর্মের কথা প্রচার করেন। অশোকের শাসনে ধর্মের প্রভাব: ধর্মের মাধ্যমে সম্রাট অশোক যুদ্ধনীতি ত্যাগ করে শান্তি নীতি প্রচার করেছিলেন। অশোক জনকল্যাণে মন দেন ও সেই উদ্দেশ্যে মহামাত্র নামের কর্মচারী নিয়োগ করেন। 2 নম্বর প্রশ্ন: ফাসিয়ানের লেখা থেকে ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আমরা কি জানতে পারি? আনুমানিক 399 খ্রিস্টাব্দে চৈনিক পরিব্রাজক ফাসিয়ান ভারতে এসেছিলেন। ভারত বিষয়ক তার বিখ্যাত গ্রন্থের নাম ফো কো কি।
ফার্সিয়ান মাসমির হয়ে ভারতে এসেছিলেন। পরে উত্তর ভারতের বহু অঞ্চল ঘুরে দেখেছিলেন। তিনি 3 বছর পাটলিপুত্র থেকে বৌদ্ধ ধর্ম সংস্কৃতি চর্চা করেছিলেন। 2 বছর তিনি তাম্রলিপ্তিতেও ছিলেন। ভারতবর্ষে অবস্থানকালে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন তা ফো-কুও-কি গ্রন্থে রচনা করে বর্ণনা করেন। অথবা খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 4র্থ শতকের প্রথম ভাগ পর্যন্ত সময়কালে বা কুষাণ আমলের সমাজ ও অর্থনীতির যে পরিবর্তন দেখা যায় তার পরিচয় দাও। প্রশ্ন উত্তরটা এখান থেকে শুরু করে কুষাণ আমলের অর্থনীতি, কৃষি, কারিগর শিল্প, ব্যবসা বাণিজ্য দিয়ে চীনের রেশম ও কাঁচের জিনিসপত্র এতদূর লিখবে। ওকে, গুপ্ত আমলের শিল্প চর্চা সম্পর্কে আলোচনা করো। গুপ্ত আমলের শিল্প চর্চার ক্ষেত্রে ধর্মের প্রভাব ছিল। গুপ্ত আমলের স্থাপত্য হিসেবে প্রথম মন্দির বানানো শুরু হয়। মন্দিরগুলি ইট ও পাথর দিয়ে তৈরি করা হতো। এই আমলের মন্দিরের দেওয়ালে দেবদেবীর মূর্তি খোদাই করা হতো। এই আমলের মন্দিরগুলোর মধ্যে বিখ্যাত মন্দির ছিল দেওঘরের দশাবতার মন্দির। গুপ্ত আমলে স্তূপ ও চৈত্য বানানো হয়েছিল। এই আমলে ইট দিয়ে বানানো সারনাথের ধামেক স্তূপে পাথরের আস্তরণ দেওয়া হয়েছে। গুপ্ত আমলের চিত্রশিল্পের মধ্যে সব থেকে বিখ্যাত ছিল অজন্তার গুহাচিত্র। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, অথবা প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা সম্পর্কে আলোচনা করো। দেখো, এখান থেকে শুরু করবে। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা লক্ষ্য করা যায়। শুরু করে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা, ব্যাকরণ গ্রন্থ, পালি ও প্রাকৃত ভাষা সাহিত্য, ধর্মশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, অন্যান্য সাহিত্য দিয়ে পতঞ্জলি দিয়ে নাটক রচনা করেন। তামিল সাহিত্য দেখো দিয়ে এতটা পর্যন্ত লিখবে। ওকে, স্ক্রিনশট নিয়ে ভালো করে লিখে নেবে। ওকে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।